হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিট 2025 এর বায়োলজি প্রিপারেশন আমাদের খুব জোর কদমে চলছে। আমরা এর আগে একদিন মলিকুলার বেসিক অফ ইনহেরিটেন্সে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের পার্ট 1 করেছি। আজকে আমরা পার্ট 2 করব। তার এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা জানি নিটে বায়োলজিতে মোট 720 নম্বরের মধ্যে 360 নম্বর বায়োলজি হোল্ড করে আছে। সেই জন্য আমাদের বায়োলজি খুব ভালো করে করতেই হবে। আমরা জানি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট। If you be in master in biology, you must excel in NEET and ultimately NEET success guaranteed. চলো আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের পার্ট 2 স্টার্ট করি আজকে। দেখো, জেনেটিক কোডের আগের টপিক অবধি আমরা ট্রান্সক্রিপশন অবধি পড়েছিলাম। আজকে আমরা জেনেটিক কোড পড়বো। জেনেটিক কোডে আমরা কি দেখছি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং আরএনএ থেকে একটা আরএনএর মধ্যে যে নিউক্লিওটাইড বেসের সিকোয়েন্স থাকে সেই অনুযায়ী প্রোটিনের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যারেঞ্জড হয়। তাহলে এই প্রথম জেনেটিক কোডের কনসেপ্ট দিয়েছিলেন জর্জ গ্যামো। তাহলে আমরা জানি ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসের সিকোয়েন্স থাকে সেগুলো হলো ATCG। আরএনএর মধ্যে টি এর জায়গায় ইউ চলে আসে, AUCG সিকোয়েন্স থাকে, এবং এই AUCG এই 4 রকমের নিউক্লিওটাইড মোট 20 রকমের অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। তাহলে যদি আমরা দেখতাম যে একটা করে নিউক্লিওটাইড যদি একটা করে অ্যামাইনো অ্যাসিডকে কোড করতো, তাহলে আমরা দেখতে পারতাম যে 4 রকমের অ্যামাইনো অ্যাসিডকে কোড করা যেত। কিন্তু ডাবল করে দেখা গেছে 4x4 অর্থাৎ মোট 16 টাইপের অ্যামাইনো অ্যাসিডকে কোড করা যাবে। আর যদি ট্রিপলেট করে হয় 4x4x4 মানে 64 অ্যামাইনো অ্যাসিডকে কোড করা যাবে। তো এই 64 কোডনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে হলো স্টপ কোডন। হ্যাঁ, এই 3টে স্টপ কোডনকে আমরা ননসেন্স কোডনও বলে থাকি। তো এই 3টে স্টপ কোডন বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেই 61 হচ্ছে কোডন। আচ্ছা, নিরেনবার্গ অ্যান্ড ম্যাথাই এরপর একটা হোমোপলিমার কনসেপ্ট দিয়েছিলেন জেনেটিক কনসেপ্ট সম্পর্কে। তারা কি দেন জেনেটিক কোড সম্পর্কে? জেনেটিক কোড তারা কি বলেন যে এরা বলেন যে ইউ 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 এরকম করে অসংখ্য ইউ বা ইউরাসিল নিউক্লিওটাইডকে নিলেন এবং দেখা গেলেন যে প্রত্যেকটা 3টে করে ইউ একটা করে ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে এরকম ইউ 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 এরকম যদি একটা লম্বা আরএনএ থাকে, তাহলে একটা ফিনাইল অ্যালানিনের নামক অ্যামাইনো অ্যাসিড আমরা একটা লম্বা চেইন পাবো। পরবর্তীকালে হারগোবিন্দ খোরানা কোপলিমার কনসেপ্ট দিলেন জেনেটিক কোডে। সেখানে তিনি কি করলেন যে কোনো দুটো করে নিউক্লিওটাইড মানে সিইউ 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 করে একটা চেইন বানালেন, এবং দেখা গেলেন যে সিইউসি একটা অ্যামাইনো অ্যাসিড লিউসিনকে কোড করে, আবার তারপরে ইউসিইউ একটা সেরিন বলে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, আবার সিইউসি একটা লিউসিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, আবার ইউসিইউ একটা সেরিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এইভাবে একটা লম্বা চেন তৈরি হয়। পরবর্তীকালে সেভেরো ওচুয়া কি বলেন যে আরএনএ ইন টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ফ্যাশন, ডিএনএ টেমপ্লেট ছাড়াই কিভাবে আরএনএ তৈরি করা যায় সেটা সেভেরো ওচুয়া বললেন। এবং এখানে তিনি সেভেরো ওচুয়া তার যে এনজাইমটা ছিল যে সেভেরো ওচুয়া এনজাইম বলা হয়, এটা একটা পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ এনজাইম। আচ্ছা, এবার আমরা দেখবো ফিচার্স অফ জেনেটিক কোড। 1 নম্বর হচ্ছে জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট ইন নেচার, মানে 3টা করে নিউক্লিওটাইড একটা করে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এর মধ্যে একটা থাকবে ইনিশিয়েশন কোডন বা স্টার্ট কোডন, যেমন AUG হচ্ছে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে যেমন একদিকে কোড করে, আবার ইনিশিয়েশন কোডন হিসেবে কাজ করে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন প্রসেসকে শুরু করতে হেল্প করে, সেটাকে স্টার্ট কোডন বলা হয়। এছাড়া যে স্টপ কোডন 3টে আছে সেগুলো হলো UAA, UAG এবং UGA। আচ্ছা, এই জেনেটিক কোড হচ্ছে কমালেস, অর্থাৎ কোনো পাংচুয়েশন মার্ক থাকে না নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোর মধ্যে। এটা একটা কন্টিনিউয়াস একটা স্ট্রাকচার, নন ওভারল্যাপিং, মানে একাধিক নিউক্লিওটাইড যখন পরপর থাকছে তখন এরা কিন্তু কেউ কাউকে ওভারল্যাপ করে না। মানে আমরা দেখলাম CACGUG, তাহলে CAC একটা আলাদা জেনেটিক কোড বা একটা কোডন, আবার UGU একটা আলাদা জেনেটিক কোড বা কোডন, কিন্তু কখনো এরা মিক্স আপ হয়ে যাবে না, ওভারল্যাপ করবে না। এরপর আমরা আসছি নন অ্যাম্বিগুয়াস। ইট ইজ ভেরি ক্লিয়ার যে একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকেই কোড করে। হ্যাঁ, মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফাঙ্গাসের ক্ষেত্রে কোনো একটা কোডন, যেমন ধরো ইউ ফিনাইলকে কোড করছে, আবার দেখলাম যে অন্য একটা অ্যানিমাল স্পিসিস বা একটা প্ল্যান্ট স্পিসিসের ক্ষেত্রে ওই কোডটাই অন্য একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, এরকম কিন্তু হয় না। সেজন্য বলছে জেনেটিক কোড অ্যাম্বিগুয়াস, নন অ্যাম্বিগুয়াস, মানে সব ক্ষেত্রেই একই হয়, কিন্তু এর এক্সেপশন আছে। যেমন জিইউজি ইউক্যারিওটসের ক্ষেত্রে ভ্যালিনকে কোড করে, আবার প্রোকারিওটসের ক্ষেত্রে এটা মিথিওনিনকে কোড করে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যামাইনো জেনেটিক কোড হচ্ছে ডিজেনারেট মানে কি একটা অ্যামাইনো অ্যাসিড ক্যানট বি কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন। একটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু একটা কোডন দিয়ে সাধারণত কোড করে, কিন্তু এরও কিছু এক্সেপশন দেখা যায়। যেমন AUG মিথিওনিনকে কোড করে, আবার UGG ট্রিপ্টোফ্যানকে কোড করে,
আচ্ছা, তাহলে আমরা এখানে ফ্রেমশিফট মিউটেশন দেখতে পাচ্ছি। ফ্রেমশিফট মিউটেশন কি করে হয়, যখন এটা জেনেটিক কোডের মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিওটাইডের যদি ইনসারশন হয়ে যায় বা ডিলিশন হয়ে যায়, তখন কিন্তু যে 3টে করে নিউক্লিওটাইড মিলে একটা করে কোডন তৈরি করতো সেই ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি AUG একটা কোডন, CCU একটা কোডন, GAC একটা কোডন, UCA একটা কোডন, কিন্তু যদি সিটা মাঝখানে ঢুকে যায়, দেখা গেল AUG CCU, তারপর হয়ে গেল CGA, তারপর হয়ে গেল CUC। এইভাবে কিন্তু ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। সুতরাং এই ফ্রেম শিফট হওয়ার জন্য কিন্তু সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডটাও চেঞ্জ হয়ে যাবে। এটা কাইন্ড অফ একটা মিউটেশন। এরপর হচ্ছে ইউনিভার্সাল কোডন। কোডন হচ্ছে সব জায়গাতে ইউনিভার্সাল, অর্থাৎ সব জায়গাতে একই রকম হয়। এক্সেপশন হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ক্ষেত্রে, ম্যামাল বা ইস্টের ক্ষেত্রে দেখা যায় যেমন UGA হচ্ছে ট্রিপ্টোফ্যানকে কোড করে, আবার AGG বা AGA এগুলো স্টপ কোডন হিসেবে কাজ করে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আসছি ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ হচ্ছে বেসিক্যালি টিআরএনএ বলা হয়, এটা একটা স্মলার আরএনএ বা এটাকে অ্যাডাপ্টার আরএনএও বলা হয়। এটা একটা ফিজিক্যাল এন্টাইটি আছে, অ্যামাইনো অ্যাসিড এবং এমআরএনএ কোডনের মধ্যে এটা থাকে। সলিউবল আরএনএ বলা হয় কারণ ইট ক্যান বি সলিউবলাইজড ইন 1 মোলার কনসেন্ট্রেশন। আচ্ছা, এরপর আমরা আসছি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য proposition of genetic code, it was clear to Francis Crick that there has to be a mechanism to read the code and also to think it to the amino acids, because amino acids have no structural specialties to read the code uniquely. He postulated the presence of an adapter molecule that would on one hand read the code and on another hand would bind to the specific amino acids. The tRNA, then called sRNA or soluble RNA, was known before the genetic code was postulated. However, its role as an adapter molecule was assigned much later. And tRNA has an anticodon loop that has bases complementary to the code, and it also has an amino acid acceptor end to which it binds to amino acids. tRNAs are specific for each amino acid. For another specific tRNA, that is referred to as initiator tRNA, there are no tRNAs for stop codons. In figure 5.12, the secondary structure of tRNA has been depicted that looks like a clover leaf. In actual structure, the tRNA is a compact molecule which looks like inverted L. তাহলে আমরা এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তারপর দেখো এখানে কি বলছে, 3D স্ট্রাকচারটা হবে এল এর মতন, টিসাইসি লুপ বা ডিএইচইউ লুপ থাকবে বা অ্যান্টি কোডন লুপ থাকবে, অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট থাকবে। তাহলে রাইবোসোম হচ্ছে বেসিক্যালি দু রকমের হতে পারে। রাইবোসোম একটা নন মেমব্রেনাস সেল অর্গানেলি, এখানে আরআরএনএ এবং প্রোটিন দিয়ে এটা তৈরি হবে, রাইবোনিউক্লিও প্রোটিন পার্টিকেল তৈরি হবে। প্রোকারিওটস ইউক্যারিওটস দুটোর মধ্যেই দেখতে পাওয়া যায়। রাইবোসোমের মধ্যে বেসিক্যালি দু রকম হয়, 70S রাইবোসোম, 80S রাইবোসোম। 70S রাইবোসোম প্রোকারিওটের সাইটোপ্লাজমে দেখা যায়, আর 80S রাইবোসোম সাধারণত ইউক্যারিওটসের মধ্যে দেখা যায়, সাইটোপ্লাজমের মধ্যে থাকতে পারে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচ অবস্থাতেও থাকতে পারে। 70S রাইবোসোম আমরা জানি মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টের মধ্যেও আছে। আচ্ছা, 70S রাইবোসোমের মধ্যে আমরা জানি আরএনএ আছে 60%, প্রোটিন 40%। 70S এর মধ্যে যে আবার দুটো সাবইউনিট আছে, একটা 30S একটা 50S। 30S এর মধ্যে 21 প্রোটিন আর 16S আরআরএনএ থাকে, আর 50S সাবইউনিটের মধ্যে 34 প্রোটিন থাকে এবং 23S আরআরএনএ বা 5S আরআরএনএ থাকে। হ্যাঁ, এগুলোকে রাইবোজাইম বলে কারণ একসঙ্গে এটা এনজাইম হিসেবেও কাজ করে। আবার 80S রাইবোসোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরএনএ রয়েছে 40% আর প্রোটিন রয়েছে 60%। 40S সাবইউনিটের মধ্যে 33 প্রোটিনস আর 18S আরআরএনএ রয়েছে, আর 60S সাবইউনিটের মধ্যে 40 প্রোটিনস আর 28S আরআরএনএ বা 5.8S আরআরএনএ আর 5S আরআরএনএ থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 23S আরআরএনএ আর 28S আরআরএনএ, এদের একটা ক্যাটালাইটিক রোল আছে পেপটাইড বন্ড ফরমেশনের জন্য। এই ক্যাটালিসিক রোল ইজ অফ আরএনএ অ্যাক্টিং অ্যাজ এনজাইম বা এটাকে রাইবোজাইম বলা হয়। তাহলে বলছি হুইচ আরএনএ কমন বিটুইন 70S অ্যান্ড 80S রাইবোসোম, এটা হবে 5S আরআরএনএ। তারপর হচ্ছে হুইচ পার্ট অফ রাইবোসোম ইজ ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস, এটা হচ্ছে ক্যাটালাইটিক পার্ট আছে লার্জ সাবইউনিট, যেমন 70S এর ক্ষেত্রে 23S আরআরএনএ আর 80S এর ক্ষেত্রে 28S আরআরএনএ। এবার আমরা আসবো ট্রান্সলেশন। তাহলে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এর জন্য কি কি রিকোয়ারমেন্ট, অ্যামাইনো অ্যাসিড লাগে, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ লাগে যেটা একটা অ্যাডাপ্টার মলিকিউল হিসেবে কাজ করবে, তারপর এমআরএনএ লাগে যেটা একটা মেসেজকে ক্যারি করবে, আরআরএনএ এটা একটা রাইবোসোম সাইট ট্রান্সলেশনের জন্য।
হ্যাঁ, তো বোঝা গেল। তাহলে ট্রান্সলেশন কি বলছে? ইট রেফার্স টু দ্য প্রসেস অফ পলিমারাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিডস to form a polypeptide. The order and sequence of amino acids are defined by the sequence of bases or nucleotides in the mRNA. The amino acids are joined by a bond which is known as a peptide bond. Formation of a peptide bond requires energy. Therefore, in the first phase itself, amino acids are activated in the presence of ATP and linked to their cognate tRNAs, a process commonly called as charging of tRNA or amino acylation of tRNA. To be more specific, if two such charged tRNAs are brought close enough, the formation of peptide bond between them would be favored energetically. The presence of a catalyst would enhance the rate of peptide bond formation. The cellular factory responsible for synthesizing proteins is the ribosome. The ribosome consists of structural RNAs and about 80 different kinds of protein in its inactive state. It exists as two subunit, একটা large subunit রয়েছে, একটা small subunit রয়েছে. When the small subunit encounters an mRNA, the process of translation of the mRNA to protein begins. There are two sites in the large subunit for subsequent amino acids to bind and thus be close enough to each other for the formation of a polypeptide chain or polypeptide bond. তাহলে কি বলছে? The ribosome also acts as a catalyst which made up of 23S rRNA in bacteria and is the enzyme ribozyme for the formation of peptide bond. তারপর কি বলছে দেখো, একটা ট্রান্সলেশনাল ইউনিট ইন mRNA is the sequence of RNA that is flanked by the start codon AUG and the stop codon and codes for a polypeptide. And mRNA also has some additional sequence that are not translated and are referred to as untranslated region by UTR. The UTR are present at both 5' end before start codon and at 3' end after stop codon. They are required for efficient translation process. For initiation, the ribosome binds to the mRNA at the start codon, that is AUG, that is recognized only by the initiator tRNA. The ribosome proceeds to the elongation phase of protein synthesis. During this stage, complexes composed of an amino acid linked to tRNA subsequently bind to the appropriate codon in mRNA by forming complementary base pairs with the tRNA anticodon. এরপর কি হবে? The ribosome moves from the codon to the codon along the mRNA and amino acids are added one by one. তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 by 1 অ্যামাইনো অ্যাসিড অ্যাড হচ্ছে এবং mRNA-টা যখন রাইবোজোম যখন থ্রু দ্য mRNA স্ক্যান করে যাচ্ছে। এরপর কি বলছে? Translated into polypeptide sequence dictated by DNA and represented by mRNA. At the end, release factor binds to the stop codon, terminating translation and releasing the complete polypeptide from the ribosome. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এনজাইম লাগছে অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজ, যেটা অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ এর সঙ্গে অ্যাটাচ করবে। 2 নম্বর হচ্ছে পেপটাইড ট্রান্সফারেজ, যেটা তোমার পেপটাইড বন্ড তৈরি করবে। রাইবোজাইম হচ্ছে 23S আরএনএ আর 28S আরএনএ তৈরি হয়। আয়ন্স লাগছে ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস। এনার্জি হচ্ছে এটিপি এবং জিটিপি। ট্রান্সলেশন ফ্যাক্টরস লাগছে কিছু। স্টেজেস ফর প্রোটিন সিনথেসিস, প্রোকারিওটিক্স এর ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। 2 নম্বর হচ্ছে ইনিশিয়েশন, 3 নম্বর ইলংগেশন, 4 নম্বর হচ্ছে টার্মিনেশন। তাহলে এখানে স্টেপ 1 কে দেখানো হয়েছে কি কি হয়েছে পরপর 1 by 1। এখানেও ডায়াগ্রামেটিক্যালি দেখানো হয়েছে, দেখে নাও। আচ্ছা, এরপর বলছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এর ক্ষেত্রে কি দেখা যায়? রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন রেফার্স টু এ ভেরি ব্রড টার্ম দ্যাট মে অকার অ্যাট ভেরিয়াস লেভেলস. Considering that genes expression results in the formation of a polypeptide, it can be regulated at several levels. In eukaryotes, the regulation could be exerted at transcriptional level, মানে formation of primary transcript. 2 নম্বর হচ্ছে processing level, regulation of splicing. 3 নম্বর হচ্ছে transport of mRNA from nucleus to the cytoplasm, আর 4 নম্বর হচ্ছে translational level. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? লেভেল অফ জিন রেগুলেশন ইন ইউক্যারিওট 4টে লেভেল আছে। একটা হচ্ছে ট্রান্সক্রিপশনাল লেভেল, 2 নম্বর হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন লেভেল, 3 নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট অফ mRNA টু সাইটোপ্লাজম, আর 4 নম্বর হচ্ছে ট্রান্সলেশনাল লেভেল। আর প্রোকারিওটিক্সের ক্ষেত্রে দুটো লেভেল আছে, একটা ট্রান্সক্রিপশনাল লেভেল আর একটা ট্রান্সলেশনাল লেভেল। আচ্ছা, the genes in a cell expressed to perform a particular function or a set of functions. For example, if an enzyme called beta-galactosidase is synthesized by E. coli, it is used to catalyze the hydrolysis of a disaccharide, lactose, into
galactose and glucose. The bacteria use them as a source of energy. Hence, if the bacteria do not have lactose around them to be utilized for energy source, they would no longer require the synthesis of the enzyme beta-galactosidase. Therefore, in simple terms, it is the metabolic, physiological or environmental conditions that regulate the expression of genes. The development and differentiation of embryo into adult organisms are also a result of coordinated regulation of expression of several sets of genes. তাহলে এখানে কি দিয়েছে, টাইপস অফ জিনস কি কি আছে, অলওয়েজ অন, এটা হচ্ছে ক্যান বি টার্নড অন অর অফ, তাহলে এটা কনস্টিটিউটিভ জিন হতে পারে, আর লাক্সারি জিন হতে পারে। লাক্সারি জিন আবার ইনডিউসেবল বা রিপ্রেসেবল হয়, ইনডিউসেবলটা হচ্ছে জেনারেলি সুইচড অফ থাকে, রিপ্রেসেবলটা জেনারেলি সুইচড অন থাকে। তাহলে কি বলছি, ইন প্রোক্যারিওটস দ্য কন্ট্রোল অফ দ্য রেট অফ ট্রান্সক্রিপশনাল ইনিশিয়েশন ইজ দ্য predominant site for control of gene expression in a transcription unit. The activity of RNA polymerase at a given promoter is in turn regulated by interaction with accessory proteins, which affect its ability to recognize start sites. These regulatory proteins can act both positively as activator and negatively as depressor. The accessibility of promoter region of prokaryotic DNA is in many cases regulated by the interaction of proteins with sequences termed as operator. The operator region is adjacent to the promoter element in most operon, and in most cases the sequences of the operator bind a repressor protein. Each operon has its specific operator and specific repressor. For example, lac operator is present only in the lac operon and it interacts specifically with the lac repressor only. আচ্ছা, ল্যাক অপেরন কি বলছে দেখো, দ্য ইলিউসিডেশন অফ দ্য ল্যাক অপেরন ওয়াজ also a result of the close association between the geneticist Francis Jacob and the biochemist Jack Monod. They were the first to elucidate a transcriptionally regulated system. In lac operon, lac refers to the lactose. A polycistronic structural gene is regulated by a common promoter and regulatory genes. Such arrangement is very common in bacteria and is referred to as operon. To name few such examples, lac operon, tryptophan operon, ara operon, His operon, val operon, etc. The lac operon consists of one regulatory gene, that is gene I gene. Here the term I does not refer to inducer, rather it is derived from the word inhibitor. And three structural genes Z, U and A. The I gene codes for the repressor of the lac operon. The Z gene codes for beta-galactosidase or beta-gal, which is primarily responsible for the hydrolysis of disaccharide lactose into its monosaccharide units galactose and glucose. এখানে আমরা ডায়াগ্রাম দেওয়া আছে। তারপর কি বলছে, the repressor of the operon is synthesized all the time constitutively from the I gene. The repressor protein binds to the operator region of the operon and prevents RNA polymerase from transcribing the operon. In the presence of an inducer such as lactose or allolactose, the repressor is inactivated by inactivation with the inducer. This allows RNA polymerase access to the promoter and transcription proceeds. Essentially, regulation of lac operon can also be visualized as regulation of enzymatically synthesis by this substrate. Remember, glucose or galactose cannot act as inducer for lac operon. Can you think of how long the lac operon would be expressed in the presence of lactose? Regulation of lac operon by repressor is referred to as negative regulation. Lac operon is under control of positive regulation as well, but it is beyond the scope of discussion at this level. As stated in the preceding section, 99.9% of base sequence among humans is the same. Assuming human genome as 3 into 10 to the 9 base pair, in how many base sequences would there be differences? It is these differences in sequence of DNA which make every nucleotide individual unique in their phenotypic appearance. If one aims to find out genetic differences between two individuals or among individuals of a population, sequencing the DNA every time would be a daunting and expensive task. Imagine trying to compare two sets of 3 into 10 to the 9 base pairs. DNA fingerprinting is a very quick way to compare the DNA sequences of any two individuals. তারপর কি বলছে, DNA fingerprinting involves identifying differences in some specific regions in DNA sequence called repetitive DNA. Because in these sequences a small stretch of DNA is repeated many times,
These repetitive DNA are separated from bulk genomic DNA as different packs during density gradient centrifugation. The bulk DNA forms a major peak and the other small peaks are referred to as satellite DNA. Depending on the presence of on base composition, AT reach and GC, length of segment and number of repetitive units. The satellite DNA is classified into many categories such as microsatellite and mini satellite, etc. These sequences normally do not code for any proteins, but they form a large portion of human genome. These sequences show high degree of polymorphism and form the basis of RNA fingerprinting. Since DNA from every tissue such as blood or hair follicle or skin or bone or saliva or sperm, etc., from an individual, so the same degree of polymorphism, they become very useful identification tool in a forensic application. Further, the polymorphism are inheritable from parents to children. DNA fingerprinting is the basic of paternity testing. আচ্ছা, এরপর কি বলছে দেখো, as polymorphism in DNA sequence is the basis of genetic mapping of human genome as well as DNA fingerprinting, it is essential that we understand what DNA polymorphism means in simple terms. Polymorphism, variation of genetic code, genetic map, arises due to mutation, different kinds of mutation and their effects that you have already studied in chapter 4 and in the preceding section of the chapter. New mutations may arise in an individual either in somatic cells or in the germ cells. If a germ cell mutation does not seriously impair individuals' ability to have offspring who can transmit the mutation, it can spread the other members of population through sexual reproduction. আচ্ছা, তারপর কি বলছে, the technique of DNA fingerprinting was initially developed by Alex Jeffreys. He used a satellite DNA as probe that shows very high degree of polymorphism. It was called variable number tandem repeat (VNTR). The technique as used earlier involved in southern blotting hybridization using radio labeled VNTR as a probe. It included isolation of DNA, digestion of DNA by restriction endonuclease, separation of DNA fragments by electrophoresis, that is transferring or blotting of separated DNA fragments to synthetic membranes such as nitrocellulose or nylon, hybridization using labeled VNTR probe, and detection of hybridized DNA fragments by autoradiography. A schematic representation of DNA fingerprinting is shown in figure 5.16. এখানে দেওয়া আছে. The VNTR belongs to a class of satellite DNA referred to as mini satellite. A small DNA sequence is arranged tandemly in many copy numbers. Currently, many different probes are used to generate DNA fingerprints. আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে. এবার আমরা দেখছি হিউম্যান জিনোম প্রজেক্ট. In the preceding sections, you have learned that it is the sequence of bases in DNA that determine the genetic information of a given organism. In other words, the genetic makeup of an organism or an individual lies in the DNA sequences. If two individuals differ, then their DNA sequence should also be different, at least at some places. These assumptions lead to the quest for finding out the complete DNA sequence of human genome. With the establishment of genetic engineering techniques, where it was possible to isolate and clone any piece of DNA, and availability of simple and fast techniques for determining DNA sequences, a very ambiguous project of sequencing human genome was launched in this year 1990. The Human Genome Project, or HGP, was called a mega project. You can imagine the magnitude and requirement for the project if we simply define the aims of the project as follows. তাহলে কি বলছে, হিউম্যান জিনোম is said to have an approximately 3 × 10⁹ base pair, and if the cost of sequencing required is $3 per base pair, the estimated cost in the beginning, the total estimated cost of the project would be approximately $9 billion. Further, if the obtained sequences were to be stored in typed form in books, and if each page of the book contained 1000 letters and each book contained 1000 pages, then 3300 such books would be required to store the information of DNA sequence
from a single human cell. The enormous amount of DNA data expected to be generated also necessitated the use of high-speed computational devices for data storage and retrieval and analysis. HGP was closely associated with the rapid development of new area in biology called bioinformatics. Goals of HGP কি বলছে? Identify all the approximate 20,000 to 25,000 genes in human DNA, determine the sequences of 3 billion chemical bases pair that make up the human DNA, store the information in databases, improve tools for DNA analysis. আচ্ছা, এবার কি হচ্ছে methodologies? The methods involve two major approaches. One approach focused on identifying the genes that are expressed as RNA, referred to as express sequence tag by EST. The other took the blind approach to simplify sequencing the whole set of genome that contained all the coding and non-coding sequences and larger assigning different regions in the sequence with functional যেটাকে আমরা সিকোয়েন্স অ্যানোটেশন বলা হয়। আচ্ছা, এরপরে কি বলছে? এখন হচ্ছে হিউম্যান ক্রোমোজোম 22 অটোসোমস রয়েছে আর একটা XY রয়েছে টু বি সিকোয়েন্সড। আচ্ছা, স্যাটেলাইট salient features of human genome contains 3164.7 billion base pair. The average gene consists of 3000 bases, but size vary greatly, with the largest known human gene being dystrophin at 2.4 million bases. The total number of genes is estimated 30,000, much lower than previous estimation of 80,000 to 1,40,000. Almost all 99.9% nucleotide bases are exactly the same in all peptide. The functions are unknown for about 50% of the discovered genes. Less than 2% of the genome codes for protein. Repeated sequences make up very large portion of the human genome. The repetitive sequences are stretches of DNA sequences that are repeated many times, sometimes hundreds to thousand times. They are thought to have no direct coding functions, but they shed light on chromosome structure, dynamics and evolution. Applications and future challenge কি বলছে? Deriving meaningful knowledge from the DNA sequences will define research through the coming decades, leading to our understanding of biological systems. This enormous task will require the expertise and creativity of tens and of thousands of scientists from varied disciplines in both the public and private sectors worldwide. One of the greatest impact of having HG sequences, human genome sequences, may well be enabling a radically new approach to biological research. In the past, researchers studied one or few genes at a time. With the whole genome sequences and new high throughput technologies, you can approach questions systematically and on a much broader scale. They can study all the genes in a genome, for example, all the transcripts in a particular tissue or organ or tumor, or how tens to thousands of genes and proteins work together in interconnected network to orchestrate the chemistry of life. তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।